বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ প্রতি মিনিটেই মৃতের সংখ্যা বাড়ছে। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। করোনার সব খবর ও আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট। আজ সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। ধীরে হলেও ক্ষীণ হলেও রেমডেসিভির ট্যাবলেটের মাধ্যমে করোনার বিরুদ্ধে আশার আলো জ্বলল। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোভিড-19 আক্রান্তের চিকিৎসায় প্রয়োজনে ওষুধটি ব্যবহারের অনুমতি দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, এটা খুবই আনন্দের সংবাদ। মার্কিন মূলকে মারাত্মক অসুস্থদের জন্য ওষুধ অনুমোদনের পাশাপাশি গত 24 ঘন্টায় কমেছে করোনার প্রাণহানি। এ সময় 5,500-এর বেশি মানুষের মৃত্যু হয় বিশ্বজুড়ে। এ নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 2,39,000, আক্রান্ত 34 লাখের বেশি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 1900 মানুষের। দেশটিতে মোট মৃতের সংখ্যা 65,700, আর যুক্তরাজ্যে একদিনে মৃত্যু হয়েছে 739 জনের। মোট প্রাণহানি 27,500। ব্রাজিলে আরও 5 শতাধিক মৃত্যুর পর 6,500-এর কাছাকাছি দাঁড়িয়েছে মৃতের সংখ্যা। কোভিড-19-এ স্পেনে 281 এবং ইটালিতে 269 জনের প্রাণহানি হয়েছে একদিনে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা ভাইরাসের উৎপত্তি কোনো ল্যাবে হয়নি, বরং প্রাকৃতিকভাবেই হয়েছে। আর ট্রাম্প আশা করছে সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত ইতিবাচক ফল আসবে। Remdesivir. And you know what that is? আমরা FDA ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের পাশাপাশি জিলিডের সাথেও কাজ করছি। সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুতই ইতিবাচক ফল লাভ করা সম্ভব হচ্ছে। ভ্যাকসিন নিয়েও গবেষণাও অনেক দূর এগিয়েছে। এটা খুবই আনন্দের সংবাদ। জনস্বার্থে জিলিড খুব বড় অবদান রাখছে। এটা অবশ্যই প্রশংসাযোগ্য। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ গেল এক নারী সহ আরও 4 জন বাংলাদেশি। সবাই ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা। তারা হচ্ছেন 87 বছর বয়সী সুরাইয়া আহমেদ, 72 বছর বয়সী মোহাম্মদ ফরিদ উদ্দিন ভুইয়া এবং 55 বছর বয়সী মোহাম্মদ শামসুদ্দিন ও রথীন্দ্র কুমার সরকার। শুক্রবার স্থানীয় সময় রাতে বাসাতেই মৃত্যু হয় শামসুদ্দিনের। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। হাসপাতালে মরদেহের নমুনা পরীক্ষার পর শনাক্ত হয় করোনা ভাইরাস। আরেক মৃত রথীন্দ্র কুমারের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। এ নিয়ে যুক্তরাজ্যে 5 রাজ্যে 226 বাংলাদেশের মৃত্যু হলো। দর্শক, যুক্তরাষ্ট্রের সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে কর্মরত প্রবাসী চিকিৎসক ডক্টর ফেরদৌস খন্দকার। ডক্টর ফেরদৌস খন্দকার, আপনাকে স্বাগত। ঠিক এই মুহূর্তে টক অফ দ্য টাউন হচ্ছে রেমডেসিভিরের প্রয়োগ, যার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আমার প্রশ্নটা হচ্ছে, ওষুধটির কার্যকারিতা আসলে কতটুকু? অসংখ্য ধন্যবাদ। এই ওষুধটি দেখুন বাজারে আছে প্রায় কয়েক বছর, আর এই ওষুধটি হাসপাতালগুলোতে ব্যবহৃত হচ্ছে 2 থেকে 2.5 মাস ধরে। এনিওয়ে, আমরা জানি যে এই হাসপাতালগুলোতে যখন ভর্তি হয় এই ওষুধটি প্রথমে আমরা জেনে বা না জেনেই আমরা দিয়েছি, এবং এটির কার্যকারিতা তখনই আমরা কিছুটা আঁচ করতে পেরেছিলাম। আর সর্বশেষ যে পরীক্ষা এসেছে যে 31% ক্ষেত্রে এই যে উপসর্গগুলো কমে যায়, এটি আমরা সবাই জানি যে 15 দিন থেকে এটি 11 দিনে চলে এসেছে। অর্থাৎ এটি উপসর্গ কমাচ্ছে, কিন্তু লম্বা সময়ের জন্য এটির সেফটি এই ব্যাপারে কতটুকু কার্যকর, আরো অনেক প্রশ্নের উত্তর সামনে হয়তো আমরা খুঁজবো। তবে আপাতত বিজ্ঞানের ছাত্র হিসেবে, একজন চিকিৎসক হিসেবে আমি বলতে পারি যে কমপক্ষে আমরা একটি আশার আলো দেখছি। আমরা বুঝতে পারছি যে কোন লাইনে আমরা চিকিৎসা করলে সামনে আরো আলো দেখতে পারবো, সেইটি আমাকে গাইড করবে। এটি অবশ্যই নিঃসন্দেহে বিজ্ঞানের জন্য, মানব জাতির জন্য এটি একটি বড় আলোর পথ দেখাবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। ডক্টর ফেরদৌস, আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ মৃত্যুহার কিছুটা কমেছে। তো চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা কোন কোন জায়গায় জোর দিচ্ছেন? এখানে চিকিৎসা এখনো আমি মনে করি যে প্রতিরোধই হলো আসল। এই প্রতিরোধে পুরো সমাজকে আমরা একসাথে করতে পেরেছি, সেইটি সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা হয়েছে। এই যে লকডাউন বলতে আমরা যা বুঝেছি, এই লকডাউনটি কার্যকর হওয়াতেই বেসিক্যালি প্রতিরোধ হয়েছে। আর চিকিৎসা পদ্ধতির ব্যাপারে যেটি বলা হচ্ছে যে সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ আপনাকে এই সময়টুকু পার করতে হবে। যার ভেন্টিলেটর লেগেছে তাকে ভেন্টিলেটর দেওয়া, যার অ্যান্টিবায়োটিক লেগেছে অ্যান্টিবায়োটিক লাগা। কিন্তু সেইটি হয়েছে শুধুমাত্র 5% মানুষের ক্ষেত্রে। বাকি 95% মানুষের ক্ষেত্রে প্রতিরোধের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে, এবং যেটি কাজ করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের পরিস্থিতিতেও এই একটি কাজই করতে হবে। সবাইকে একসাথে সামনে এগিয়ে আসতে হবে, আর না হলে কিন্তু এইটি একটি সমস্যা তৈরি করবে আমাদের জন্য। ডক্টর ফেরদৌস খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ফেরদৌস খন্দকার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ। ডক্টর আহাদ, আপনাকে স্বাগত। এরই মধ্যে আমরা জানতে পেরেছি খুলনার কয়েকজন চিকিৎসক, নার্স তারা করোনায় আক্রান্ত হয়েছেন।
তাদের চিকিৎসা নিশ্চিত সহ অন্যান্য রোগীদের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ধন্যবাদ। আপনি অবশ্যই জানেন যে আমাদের খুলনা মেডিকেল কলেজে এ যাবৎ যতগুলা পেশেন্টের টেস্ট করা হয়েছে তার মধ্যে 3 জন চিকিৎসক, 1 জন নার্স এবং অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আক্রান্ত হয়েছেন এবং এই শ্রেণী পেশার বিভিন্ন মানুষ যারা আক্রান্ত হয়েছেন এর মধ্যে 3 জন চিকিৎসক বর্তমানে ঢাকাতে মুগদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা এখন ভালো। বর্তমানে খুলনা মেডিকেল কলেজের যে ডেডিকেটেড করোনা হসপিটাল, যেটা আমাদের আগে ডায়াবেটিক হসপিটাল ছিল, সেই হাসপাতালের যে 4 জন রোগী ভর্তি আছেন তারা বর্তমানে ভালো আছেন এবং অন্যান্য আরও যে সমস্ত পেশেন্টদেরকে আমাদের ল্যাবে পজিটিভ ধরা পড়েছে তারা অনেকেই বাসায় আইসোলেশনে আছেন এবং তাদেরকে আমরা আমাদের চিকিৎসক টিম বিভিন্ন সময় তাদের বাসায় যে যোগাযোগ করে তাদেরকে দেখে এসছেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। ওনারাও এসে আমাদের কোনো অসুবিধা থাকলে আমাদেরকে সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং আমরা সার্বিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ মেনটেন করে আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে তারা যাতে সুন্দর থাকে, সুস্থ থাকে তার জন্য আমরা চেষ্টা করছি। সুখের কথা যে আমাদের এখানে যতগুলা পেশেন্ট এই করোনা পজিটিভ ধরা পড়েছে তাদের এখনও কেউ মারা যাননি। যা 2-1 মারা গিয়েছেন এখানে, সেটা আইসোলেশন বা আমরা সাসপেক্টেড করোনা সেন্টারে অনেকেই আছেন যারা আসতেই অন দ্য ওয়েতে মারা গেছেন, কিন্তু এগুলাকে ডাক্তার রাহাত, এই জায়গায় একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমাদের সহকর্মীরা আমাদেরকে যেমনটা জানাচ্ছেন, শহরে প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে, বিশেষ করে বাজারগুলোতে শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই। এই মুহূর্তে আমি যদি খুলনা অঞ্চলের জায়গা থেকে চিন্তা করি, কতটুকু ঝুঁকিপূর্ণ এরকম? অবশ্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের এখানে যে সমস্ত বাজারগুলো আছে সে সমস্ত বাজারে গেলে আপনি দেখতে পারবেন অসংখ্য মানুষের ভিড় এবং এই ভিড়টাকে এড়ানো অথবা এই ভিড়টাকে একটু নিয়ন্ত্রণে রাখা এখন অত্যন্ত প্রয়োজন। আপনি জানেন যে বর্তমানে আমরা 3য় স্টেজ পার করে 4র্থ স্টেজের দিকে যাচ্ছি, যেটা করোনা ভাইরাসের জন্য অত্যন্ত মারাত্মক। আমাদের এই সময়ে আমাদের বহু পেশেন্ট আছে, যে সমস্ত পেশেন্টরা অ্যাসিমটোমেটিক, অর্থাৎ তাদের শরীরে কোনো করোনা লক্ষণ নাই, কিন্তু তারা এই ভাইরাস বহন করতেছে এবং এই ভাইরাস বহন করার কারণে তারা কিন্তু এই ভাইরাসকে ছড়াতে পারে সমাজে। যেহেতু এই ভাইরাস সমাজে ছড়াতে পারে, সেক্ষেত্রে এই সমস্ত মানুষের জনসমাগম এড়ানো আমাদের জন্য হবে সবচাইতে ভালো উপায়। কারণ আমরা চাই না যে অধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হোক এবং এই রোগের যেহেতু কোনো নিশ্চিত ডেফিনিট করে কোনো চিকিৎসা ব্যবস্থা এখনো নাই, সেক্ষেত্রে আমাদের একমাত্র পদ্ধতি হবে এই ভাইরাসটা যাতে ছড়াতে না পারে। আর এইটা না ছড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করতে হবে বা শারীরিক দূরত্ব বলি আমরা অনেক সময়। ডাক্তার রাহাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। দর্শক, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। দোষীদের শাস্তির পরিবর্তে অভিযোগকারী মুগদা হাসপাতালের পরিচালককে ওএসটি করার বিতর্কের মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর যাকে ওএসটি করা হয়েছে সেই ডাক্তার শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলাম বলছেন তার কোনো দুঃখ নেই, কারণ তিনি অভিযোগ করেছিলেন সহকর্মীদের নিরাপত্তার জন্য। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হতাশ সাধারণ মানুষ, চিকিৎসক এবং বিশিষ্টজনরা। নাজমুল হোসেনের প্রতিবেদন। রাজধানীর মুগদায় 500 শয্যার সরকারি হাসপাতালটি এখন পুরোপুরি করোনা চিকিৎসার জন্য নির্ধারিত। অথচ এই হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য দেওয়া হয়েছিল নিম্নমানের মাস্ক ও পিপিই। স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়ে মুগদা হাসপাতালের পরিচালক শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলাম মাস্ক ও পিপিই নিতে অস্বীকৃতি জানান। বিষয়টি গণমাধ্যমে আসার পর হইচই শুরু হয়। বিভ্রান্ত একটা ছড়াতে পারে, সেই জন্য এই ধরনের মাস্ক যাতে সরবরাহ না করা হয়। ভুল স্বীকারের পরিবর্তে কেন্দ্রীয় ঔষধাগার নিজেদের মতো করে ব্যাখ্যা দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি নিয়ে ব্যাখ্যা তলব করেন। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভিতরে জিনিসগুলি ঠিক আছে কিনা আমরা একটু নজরদারিটা বাড়ানো দরকার। পরিস্থিতি প্রতিকূলে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ নিজেদের ভুল স্বীকার করে। অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে শাস্তির পরিবর্তে প্রতিবাদকারী হাসপাতাল পরিচালককে ওএসডি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওএসডি করা মুগ্ধা হাসপাতালের পরিচালকের চাকরির বয়স আর মাত্র 7 মাস। কেন করেছেন, কি কোন জন্য করেছেন, এটা ওনারা ভালো বলতে পারবেন। এই ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই। একইভাবে খুলনা হাসপাতালের পরিচালককে বদলি করা হয় পাবনা মানসিক হাসপাতালে। N95 মাস্ক অথবা কোনো ওনার পক্ষ থেকে কোনো কমপ্লেনের ভিত্তিতে ওনাকে আসলে ওএসডি করা হয় নাই। তবে যাই হোক, আমার জানা মতে উনি একজন শক্ত সমর্থ ভালো অফিসার আছেন। আমার মনে হয় ভবিষ্যতে ওনাকে যে কোনো ভালো হাসপাতাল দেওয়া যেতে পারে, কিন্তু মনে হচ্ছিল মুগ্ধার পরিচালনার ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিল যে কোনো দিক থেকে। হয়রানির শিকার 2 চিকিৎসককে বীর আখ্যা দিচ্ছেন সাধারণ মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। কেউ যদি ভালো করতে গিয়ে যদি হচ্ছে কি মানে বিপদে পড়ে, সেটা তো ঠিক না। তার প্রতি যেটা করা হয়েছে সেটা অন্যায় করা হয়েছে। যেটা করা উচিত সেটা তো মানুষ বলা উচিত, না তো সমাজে কিভাবে আমরা চলবো। ডুপ্লিকেটটা সরবরাহ করা হয়ে থাকে, তাহলে উনি নিবে কেন? আর সেই জন্য তাকে সরাই দেওয়া হবে, এগুলা তো ঠিক নেই। যে পদ থেকে তারা সাময়িকভাবে অন্য জায়গায় বদলি হয়েছেন, অসম্মানজনকভাবে, অপমানজনকভাবে, অন্যায়ভাবে তাদেরকে সমমানের ভালো পদে অথবা আরো ভালো পদে বদলি করা একেবারে প্রয়োজন এবং অবিলম্বে প্রয়োজন। করোনা যুদ্ধে ফ্রন্টলাইনে থাকা 4 শতাধিক চিকিৎসক স্বাস্থ্যকর্মী এরই মধ্যে আক্রান্ত হয়েছেন করোনায়। ফ্রন্টলাইনারদের সুরক্ষার বিষয়টি সরাসরি তদারকি করছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকটের অবসান চাচ্ছেন এবং পরিচালককে ওএসডি থেকে তার শপথে দায়িত্বে বহাল রাখার দাবি জানাচ্ছেন এই হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর প্রবেশ মুখগুলোর খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ সনি। রাজধানীর অন্যতম একটা প্রবেশ মুখ হচ্ছে গাবতলী। ঠিক এই জায়গায় আপনি যানবাহনের সংখ্যা কেমন দেখছেন, মানুষ আসার হার কেমন দেখছেন? সামি, আমি গত 1 ঘন্টা যাবত এই গাবতলীর এই আমিনবাজার ব্রিজের পাশেই আমি দাঁড়িয়ে লক্ষ্য করছি। আসলে একটা সাধারণ ছুটির দিনে আসলে যতটা আর কি পরিবহন দেখা যায়, ঠিক আজও ঠিক ততটাই পরিবহন দেখা যাচ্ছে। আসলে ব্যতিক্রম শুধু 2টা জিনিস, একটা হচ্ছে যাত্রীবাহী বাস এবং হচ্ছে যেটা হচ্ছে কম, আর একটা হচ্ছে সড়কে রিক্সা আছে। এই দুটো ছাড়া আসলে এই রোডে আসলে রিক্সা চলে না, কিন্তু আজকে রিক্সা আছে আর যাত্রীবাহী বাস চলছে না। এই ছাড়া বাদ বাকি একটা সাধারণ ছুটির দিনে ঠিক যতটুকু দৃশ্য রাস্তা থাকে ঠিক ততটুকুই আছে। অসংখ্য প্রাইভেট গাড়ি, ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট গাড়ি, পিক আপ, ট্রাক, সিএনজি, রিক্সা সবই কিন্তু এই রোডে চলছে। আমি এখানকার এখানে একটা পুলিশের চেকপোস্ট আছে, যারা প্রতিনিয়ত গাড়িগুলোকে চেক করছে এবং তাদের সাথে কথা বলছে, এবং কথা যদি সন্তোষজনক না হয় তাহলে তাদের কিন্তু ব্যাক পাঠাচ্ছে। আমি এখানকার পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা জানাচ্ছে আসলে প্রতিটা মানুষই তাদের বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। মূলত তারা বিভিন্ন তাদের ব্যাংক, অফিস, তারপরে হচ্ছে বিভিন্ন গার্মেন্টসের কথা বলে তারা মূলত ভিতরে ঢুকছে। আর হচ্ছে এখানকার মানুষের সাথে কথা বলেছিলাম, তারা সবাই জানাচ্ছে যে তারা সবাই হচ্ছে জরুরি প্রয়োজনেই মূলত ঢাকাতে ঢোকার চেষ্টা করছে। কেউ মানিকগঞ্জ থেকে, কেউ সাভার, কেউ আশপাশের এলাকা থেকে। তো হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে। সামি, সনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে সাইফুদ্দিন রবিন আবদুল্লাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রবিন, 2টা বিষয় তো আপনি বলবেন যে মানুষের সচেতনতার জায়গা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি আপনার চোখে পড়েছে কিনা, তার সঙ্গে একটু বলবেন যে গাড়িগুলো ঢাকায় ঢুকছে তাদেরকে কি কোনো বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ঢোকানো হচ্ছে কিনা? প্রথমেই বলি আমি যেই গাড়িগুলো আসলে ঢাকায় প্রবেশ করছে তেমন কোনো ধরনের প্রক্রিয়া, অর্থাৎ যেই ধরনের জীবাণুনাশক ছিটানো কিংবা জীবাণুমুক্ত করার যেসব বিষয়, সেই ধরনের কোনো বিষয় কিন্তু নেই। শুধুমাত্র জরুরি প্রয়োজনে বা জরুরি কাজে যেসব গাড়িগুলো ব্যবহৃত হয় সেসব গাড়ি আসলে প্রবেশ করতে পারছে একদম নির্বিঘ্নে। অন্যদিকে সাধারণ ব্যক্তিগত যানবাহন নিয়ে অনেকের প্রবেশের চেষ্টা আমরা দেখেছি, এবং সেই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিভিন্ন জায়গায় পুলিশের যেসব চেকপোস্টগুলো রয়েছে প্রবেশ মুখগুলোতে, সেখানটায় আমরা বেশ তৎপরতা লক্ষ্য করেছি। তবে বিগত দিনগুলোতে যেই ধরনের অবস্থান ছিল সেখান থেকে খানিকটা শিথিলতাও দেখা গেছে। অন্যদিকে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যথারীতি যেই সব টহল এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার কার্যক্রম সেটিকেও পরিচালনা করছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই আবদুল্লাপুরের
যে টঙ্গী ব্রিজ তারপরেই ঢাকায় প্রবেশের যেই অবস্থা, সেখানটায় যারা পায়ে হেঁটে প্রবেশ করতে চাচ্ছিলেন তাদেরকে এক ধরনের লাইনে দাঁড় করানো এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই তাদের প্রয়োজনীয়তা যাচাই করেই আসলে তাদেরকে প্রবেশ করার সেই বিষয়টা করা হচ্ছে। একটা বিষয় বলতে হয় যে এই মূল সড়কের বাইরে খুব অল্প ব্যবধানে আমরা যেই সব সংযুক্ত সড়কগুলো দেখেছি বিভিন্ন এলাকার সঙ্গে সংযুক্ত হওয়া, সেই সব জায়গায় কিন্তু ব্যাপক জটলা আমরা চোখে পড়েছে। অর্থাৎ রিকশার জট যেমনটা দেখেছি, মানুষের জটও দেখেছি, সাধারণ মানুষের সচেতনতায় কিন্তু এখনো বেশ খানিকটা ঘাটতি কিন্তু স্পষ্ট, যেটি সামনের দিনগুলোতে হয়তো বা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে রবিন, যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আব্দুল্লাহপুর থেকে সাইফুদ্দিন রবিন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। উচ্চবিত্ত ঋণ পাবে, নিম্নবিত্ত ত্রাণ, মধ্যবিত্ত নিয়ম করে হাত ধুয়েছেন। করোনা দুর্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্যাটায়ার মধ্যবিত্তদেরকে নিয়ে, যারা সংকটের পরেও খাদ্য সহায়তা চাইতে পারছেন না, মুখ ফুটে বলতে পারছেন না কষ্টের কথা। এমন অবস্থায় কারো কারো 3 বেলা খাবার জোগানোটাই কঠিন। দেশে 4.25 কোটি নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের অনেকেরই এমন অসহায় এবং অমানবিক অবস্থার কথা জানিয়েছেন অর্থনীতি গবেষকরা। আলমগীর স্বপনের রিপোর্ট। রাজধানীর একটি স্কুল ও জিমে শারীরিক প্রশিক্ষকের খণ্ডকালীন কাজ করতেন স্বামী, আর স্ত্রী বসতেন বাবার দোকানে। এর মাঝেই তাদের 1 বছর 4 মাসের সংসারে গত 24 মার্চ ঘর আলো করে আসে কন্যা সন্তান। দুজনের আয়ে ভালোই চলে যেত নতুন সংসার, কিন্তু সংসার কি তা বুঝতে না বুঝতেই করোনায় উপার্জনের সব পথ বন্ধ। বড় সংকটে মিরপুরের নিম্ন মধ্যবিত্ত পরিবারটি। একটা ছোট বাচ্চা আসছে আমাদের নতুন ফ্যামিলিতে। এই করোনা ভাইরাসের ইসের মধ্যে আমাদের বলতে গেলে খুব অসহায় অবস্থা। ইনকাম যায় তো সংখ্যা চলে যেত ভালো মতন, কিন্তু এখন তো কিছুই নেই, সব বন্ধ। এখন পরিবেশটাও একটু খারাপ। প্রায় একই অবস্থা মোহাম্মদপুরের লাউতলার আরেক দম্পতির। আয়ের প্রধান উৎস স্টেশনারির দোকান বন্ধ হয়ে যাওয়ায় 2 সন্তান নিয়ে দিশেহারা মধ্যবিত্ত পরিবারটি। আমার বাসায় খাদ্য নাই, আবার আমার হাতেও টাকা নাই, ইনকাম তো টোটালি বন্ধ, আমি যেতে পারতেছি না আর কি। তার মধ্যে আপনার যে বাসা ভাড়া দিতেও আমার খুব সমস্যা হচ্ছে। সামনের দিনগুলো কি করব আমি সেই টেনশনে আমার মাথাটা ঘুরতেছে। শ্যামলীর শিশু মেলায় খাবারের দোকান ষাটোর্ধ্ব মজনু মিয়ার। মাসে যা আয় হতো তা দিয়ে ভালোভাবে চলে যেত 9 সদস্যের পরিবারের, কিন্তু এখন 3 বেলা খাবারের সংকুলানি কঠিন। অসুবিধার মধ্যে আছে, ভীষণ অসুবিধা, যেটা কল্পনা মতো কেউ কাছে হাতও পাতা যেতেছে না আর বলাও যেতেছে না। এডিবির তথ্য অনুযায়ী দেশে মধ্যবিত্তের সংখ্যা 3,70,00,000-এর মতো। সীমিত আয়ের এসব মানুষ করোনায় আছেন কোনো না কোনো সংকটে। কয়েক কেজি চালের হয়তো সংকট না, তাদের সংকটটা হলো হয়তো কারো বাসা ভাড়া, কারো ওষুধের সমস্যা, কারো বাচ্চার সমস্যা, বাচ্চার দুধ লাগবে। অর্থনীতি গবেষকরা এক্ষেত্রে নগদ অর্থ সহায়তা এবং টেলিফোনে চাহিদা অনুযায়ী খাদ্য পৌঁছে দেওয়ার পরামর্শ দিয়েছেন। যারা ঠিক খাদ্য সাহায্যের জন্য লাইনে দাঁড়াতে পারবেন না, তাদের জন্য আসলে নগদ সহায়তা দরকার। রেশন দোকান যেখানে, অর্থাৎ অল্প দামে খাদ্যপণ্য পাওয়া যাবে, সেটাও আরেকটা উপায় হতে পারে। এক ধরনের সাহায্য দিতেন 8,000 টাকা করে 2 মাস, তাহলে কিন্তু একভাবে এই নিম্ন মধ্যবিত্ত সহ দরিদ্র মানুষের এই ধরনের পরিস্থিতিতে ঘরে থাকাটা সহজ হতো। গবেষকরা বলছেন, করোনার বিস্তৃতি বিবেচনা করে মধ্যবিত্তদের নিয়ে কার্যকর পরিকল্পনা না করলে সামনে সংকট বাড়বে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। করোনায় প্রাণ হারালেও অবহেলা শেষ হয় না। দেখতে আসা তো দূরে থাক, শতাধিক কবরের রসিদি নেয়নি পরিবার বা স্বজনরা। কোভিড-19-এ মৃত্যুবরণ করেদের অনেকেই এখন শুধুমাত্র একটি নম্বর। আরও পরিতাপের বিষয়, এই কবরগুলো দেয়া হয়েছে খিলগাঁও কবরস্থানের নিচু অংশে। তাই উপচে পড়া পানি ঠেকাতে হিমশিম খাচ্ছেন গোরস্থানের কর্মীরা। প্রায় 200 মানুষের মারা যাওয়ার পরে নিষ্ঠুর দশা দেখে এসেছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন মেহেদি মিরাজ। পঞ্চাশ পেরোনো হামিদ মিয়ার কাছে গোরখোদাটা এখন পেশার চেয়েও অনেক কিছু। আগের অভিজ্ঞতার আলোকে গেল 1 মাসে পুরো ভিন্ন চিত্র দেখছেন তিনি। পরশুদিন মাটি দিছি, খুব পানি থাকবে আমাকে ওই সমস্যা হয়েছে। দেখতে মাটি লাশের উপরে মাটিটা ফালানোর আমার কত খারাপ লাগছে। কোভিড-19-এ মৃত্যুবরণকারীদের কবরগুলো দেখভাল করছেন হামিদ। অধিকাংশ কবরই দেয়া হয়েছে গোরস্থানের নিচু অংশে। টানা বৃষ্টিতে কাদা পানি একাকার। কবরগুলো রক্ষায়
তাই প্রাণান্ত চেষ্টা হামিদ মিয়ার। সপ্তাহে একলেও করতে পারবো না, ওই যে একটা দুইটা করে ঠিক করুন আস্তে আস্তে, তো এই বৃষ্টির মধ্যে সমস্যা ঠিক করাটা। বুধবার পর্যন্ত এখানে দাফন হয় 191টি লাশ। এরই মধ্যে শুরু হয়েছে নতুন মাস, কিন্তু অনেক ক্ষেত্রেই কবর চিহ্নিত করা বা বুঝে নিতে আসেননি কেউই। অর্ধেকেরও বেশি কবরের রসিদই নেয়নি পরিবার বা স্বজন। তাই কার কবর, কেই বা আসবে সংস্কারে, কোনো কিছুই জানা নেই গোরস্থানের কর্মচারীদের। স্বজনদের দেখা না মিললেও নিজ উদ্যোগে কেউ কেউ আসছেন পরিচিতদের কবর জিয়ারত করতে। যে লোকটা আজকে বেঁচে থাকলে তার অনেক সুনাম আমরা করি, তার পাশে আমরা লাভঝাপ অনেক কিছুই করি, অথচ সে আজকে মারা গেছে, তার কবরটা আমরা দেখতে কেউ আসি না। রিসিভ আছে 3 ভাগ 1 ভাগ নিয়েছে, আমি 2 ভাগ এখনো আসেনি। তাই রিসিভগুলো যদি আমার অন্য থাকবে, যে রিসিভগুলো গার্জেন যদি নিয়ে যেত তাদের জন্য ভালো হইতো, আর কবর আসে তার দোয়াটা পড়তো। এমন মৃত্যু কেউই চায় না, যে মৃত্যুর পর পাশে থাকে না স্বজন, সাধ্য হয় না আকাশ ফাটিয়ে কান্নার। না চাইলেও দিন দিন বাড়ছে করোনায় মৃত্যুর মিছিল, চাপ বাড়ছে গোরস্থানে। একটি ছাড়া আর কোনো কবরেই চোখে পড়বে না নামফলক, স্পষ্ট ছাপ অযত্নের। টানা কয়েকদিনের বৃষ্টিতে পাশের খাল উপচে ডুবে গেছে কিছু কবর, শুধু নম্বরের উপর টিকে আছে শেষ চিহ্ন। স্বজন আয় না, তো বাধাই কেমনে করবো? এখন আমরা তো মানে যেটা লিক হইতেছে ওটা ভিতরে মাটি দিয়ে আমরা ঘুরে এই করে রাখতেছি, একটু উঁচা করে রাখতেছি। পরিস্থিতি বিবেচনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার থেকে রায়ের বাজার কবরস্থানে দাফন হচ্ছে কোভিড-19 মৃত্যুবরণকারীদের মরদেহ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, এই মুহূর্তে 10:30টার কাছাকাছি বাজে, চট্টগ্রাম শহরের পরিস্থিতি কেমন? শারীরিক দূরত্ব কি মানছেন নগরবাসী? সামি, 15 থেকে 20 দিন আগে চট্টগ্রামে সামাজিক যেই সংক্রমণ করোনার সেটি শুরু হয়ে গেছে, এবং তখন থেকেই চিকিৎসকরা বলছিল প্রধান চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলা, এবং এই সময়ের মধ্যে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, এবং যে সংখ্যাটি চট্টগ্রামে এখন 73 জনে, এবং এই সংখ্যাটির বেশিরভাগ চট্টগ্রাম মহানগরীর মধ্যে, যার কারণে বেশ জোর দিয়েছিলেন চিকিৎসকরা। আইনশৃঙ্খলা বাহিনী বা ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনী যারা মাঠে কাজ করছেন তারাও বেশ জোর দিয়েছিলেন এই সামাজিক সংক্রমণ বা সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে, কিন্তু সেটি এখন পর্যন্ত মানা হচ্ছে না। গত 1 সপ্তাহ ধরে এই জায়গাটি আরো বেড়েছে, অর্থাৎ মানুষ ঘর থেকে মানুষের বের হওয়ার সংখ্যাটি আরো বেড়েছে। গত রোববার তৈরি পোশাক কারখানা খোলার পর থেকে এর পাশাপাশি চট্টগ্রাম বন্দর খোলা রয়েছে, অন্যান্য সেবা সংস্থাকারী প্রতিষ্ঠান খোলা রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটিই খুলতে শুরু করেছে, যার কারণে মানুষজন আসলে ঘর থেকেও বের হচ্ছেন। আজকে শনিবার, তারপরেও আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষজনের বিশেষ করে যানবাহনের সংখ্যা প্রচুর, বিশেষ করে প্রাইভেট কারে করে মানুষজন বের হচ্ছেন। এর বাইরে যারা আছেন তারাও রিক্সায়, প্রচুর পরিমাণে রিক্সা নগরীতে। মানুষজনকে আসলে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে যারা রয়েছেন, তারা বলছেন যে মানুষজনকে আসলে বোঝানো সম্ভব হচ্ছে না, এবং তারা নানা কজ দেখাচ্ছেন। কজগুলোও আসলে মেনে নেওয়ার মতো। তারা বলছেন যে অফিস খোলা রয়েছে, প্রতিষ্ঠানে চাকরি বাঁচাতে হবে, পেটের দায়ে বের হয়েছেন, নানা কাজ রয়েছে, এরকম নানা অজুহাতে বের হচ্ছেন। সেটি আসলে একরকম বলা যায় যে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছেন তারা একরকম অসহায়, তাদেরকে ছেড়ে দিতেই হচ্ছে, এইরকম অবস্থা বলা যায় এখন পর্যন্ত চট্টগ্রামে। সামি। সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আরিফুর রহমান সবুজ চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। দেশে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানী ঢাকাতে। শুক্রবার পর্যন্ত শুধুমাত্র ঢাকা মহানগরীতে আক্রান্ত ৩,৯৭৩ জন। পুরান ঢাকা, মিরপুর এবং মোহাম্মদপুরে সংক্রমণ বেশি। লালবাগে ৭৮, ওয়ারিতে ৪১, গান্ধারিয়ায় ৪৫ এবং শাঁখারী বাজারে ২৮ জন। বংশালে ৫৬, চকবাজারে ৩২ ও চানখারপুলে ৩১ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জ সহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত। মিরপুর ১৪তে ৩৭, মিরপুর ১১তে ৩১ এবং টোলারবাগে ১৯ জনের করোনা শনাক্ত। এছাড়াও রাজারবাগে ১৫০, যাত্রাবাড়িতে ৯৯, মোহাম্মদপুরে ৮০, মহাখালীতে ৬৮, উত্তরায় ৬৩, মুগদায় ৬৯, শাহবাগে ৫১, তেজগাঁয়ে ৫০, বাসাবোতে ৩৪, ধানমন্ডিতে ৩৮ এবং গুলশানে ২৭ জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর।
দর্শক, এবার জানাতে চাই দেশে করোনা সংক্রমণের জেলা ভিত্তিক তথ্য। আইইডিসিআর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকা সহ মোট 63 জেলায় রোগী শনাক্ত হয়েছিলেন। ঢাকার পরে দ্বিতীয় সর্বোচ্চ 966 জন আক্রান্ত নারায়ণগঞ্জে। রাজধানীর পাশের আরেক জেলা গাজীপুরে আক্রান্ত 322, এছাড়াও কিশোরগঞ্জে 201 এবং নরসিংদীতে 151। বন্দরনগরী চট্টগ্রামে রোগী শনাক্ত হয়েছেন 75 জন, কুমিল্লায় 99, ব্রাহ্মণবাড়িয়ায় 43 জন। এদিকে পুরো চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা 334। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত 269, এর মধ্যে ময়মনসিংহ জেলাতেই 145 এবং জামালপুরে 66 জন। যশোর জেলাতে আক্রান্ত 63 জন এবং খুলনা বিভাগে এখন আক্রান্তের সংখ্যা 147। রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা মোট 131। বিভাগটিতে সবচেয়ে বেশি আক্রান্ত 38 জন রংপুরে। দক্ষিণের বিভাগ বরিশালে আক্রান্ত 123, এর মধ্যে বরিশালে 40 এবং বরগুনাতে 33 জন। সিলেট বিভাগে আক্রান্ত 114, এর মধ্যে হবিগঞ্জে আক্রান্ত 55 জন। রাজশাহী বিভাগে এখন পর্যন্ত 111 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে কেবলমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগে সিদ্ধান্ত নিয়েছে। জেলা সিভিল সার্জন ABM মশিউল আলম জানিয়েছেন, গতকাল করোনা প্রতিরোধ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে নতুন ভবনে ভর্তি থাকা রোগীদের পুরাতন ভবনে স্থানান্তর করা হবে। সেখানে অন্তত 500 জন করোনা আক্রান্তকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলেও জানানো হয়েছে। এর আগে শহরের SK হাসপাতালে 100 শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। শহরের পরাণগঞ্জ হাসপাতালে 30 এবং মুক্তাগাছার শারীরিক শিক্ষা কলেজে প্রস্তুত হয়েছে 50 শয্যার আইসোলেশন ইউনিট। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতে আরও 200 শয্যা প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার প্রকোপের মাঝে নতুন সংক্রমণের ঝুঁকিতে শিশুরা। মহামারীতে বিপর্যস্ত দেশগুলোতে হঠাৎই বেড়েছে বিরল কাওয়াসাকি রোগের বিস্তার। আক্রান্ত শিশুদের প্রায় সবাই COVID-19 পজিটিভ। উপসর্গে মিল থাকায় কঠিন হচ্ছে রোগ শনাক্তকরণ, বাড়ছে মৃত্যু ঝুঁকি। করোনা এবং কাওয়াসাকির মধ্যে যোগসূত্র খতিয়ে দেখতে এরই মধ্যে গবেষণা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ 6টি দেশ। শুরুতে কেবল বয়স্করা ঝুঁকিতে থাকলেও এখন করোনার শিকার হচ্ছে শিশুরাও। উদ্বেগের বিষয় হলো COVID-19 আক্রান্ত অনেক শিশুর মধ্যেই দেখা দিচ্ছে বিরল কাওয়াসাকি ডিজিজ সিনড্রোম। ইতালি সহ করোনার হটস্পট প্রায় সব দেশেই হঠাৎ বেড়েছে কাওয়াসাকি ডিজিজের প্রকোপ। এর সাথে COVID-19 সম্ভাব্য যোগসূত্র ভাবাচ্ছে চিকিৎসকদের। করোনা আক্রান্ত হলে শিশুদের ক্ষেত্রে সুস্থতার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কাওয়াসাকির জটিলতায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। সাধারণত 2 বছরের কম বয়সীদের মধ্যে এ রোগ প্রকট হয়। কিছুদিন ধরে এ ধরনের শিশু রোগী অস্বাভাবিক বেড়ে গেছে। রক্তনালী প্রসারিত হওয়ার বিপজ্জনক যে উপসর্গ এ রোগে দেখা দেয়, যে জন্য শিশুর প্রাণও যেতে পারে, সে উপসর্গ এসব ক্ষেত্রে বেশ দৃশ্যমান। কাওয়াসাকি রোগে 5 দিন বা তারও বেশি সময় তীব্র জ্বরে ভোগে শিশু। সারা শরীরে র্যাশের পাশাপাশি গলা ফুলে যাওয়া আর ব্যথাও আছে উপসর্গের তালিকায়। এমনি ঠিকঠাক থাকলেও যে কোনো মুহূর্তে রক্তচাপ অত্যাধিক বেড়ে কিংবা কমে শকে চলে যেতে পারে শিশুরা। ক্ষতিগ্রস্ত হতে পারে রক্তনালী, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। শিশুদের মধ্যে বিরল যে উপসর্গটি ইদানিং দেখা দিচ্ছে, সে ব্যাপারে সারা দেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের বার্তা দেওয়া হয়েছে। কিছু শিশু এমনও পেয়েছি যারা কোনো স্বাস্থ্য জটিলতায় ভুগছিল না, কিন্তু মারা গেছে। তারা সংখ্যায় কম হলেও বিষয়টি চিন্তার। এর সাথে COVID-19 যোগসূত্র বুঝতে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন আর সুইজারল্যান্ডে করোনা মহামারীর 4 মাসে কাওয়াসাকি রোগে আক্রান্ত হয়েছে কমপক্ষে 100 শিশু। সাধারণ সময়ের চেয়ে যা কয়েক গুণ বেশি। তবে করোনা ও কাওয়াসাকির উপসর্গ আলাদাভাবে চিহ্নিত করা নিয়েই বেশি উদ্বিগ্ন চিকিৎসকরা। কাওয়াসাকি সিনড্রোম বিরল হলেও এর চিকিৎসা অজানা নয়, তাই দ্রুততম সময়ে রোগ শনাক্ত করে চিকিৎসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইদানিং রোগের মাত্রা বেড়ে গেলেও করোনা মহামারীর সাথে এর সম্পর্ক এখনো অস্পষ্ট। কাওয়াসাকি সিনড্রোমের জন্য পরীক্ষিত চিকিৎসা আছে বিশ্বে, তবে জানা নেই রোগের কারণ। ধারণা করা হয় 70-80 দশকে জাপানে প্রথম ছড়ায় বায়ুবাহিত রোগটি। নুজহাত কামাল, যমুনা নিউজ। করোনার সতর্কতায় মানুষের দৈনন্দিন অভ্যাস, জীবনযাত্রা বদলে গেছে। জীবাণুমুক্ত থাকতে রয়েছে পরিচ্ছন্নতার তাগিদ। ঠিক এই অবস্থায় ফিলিপাইনের রাস্তাঘাটে সবাই বহন করছেন ছোট স্যানিটাইজার ব্যাগ। মাস্ক, গ্লাভস সহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদি কাছে রাখতে এই ব্যাগই ভরসা। পথে বের হয়েছেন কিন্তু মাস্ক পরা নেই, এমন মানুষ পাওয়া যায়। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার এখন মানুষের নিত্য সঙ্গী। এসব বহনে বেড়েছে ব্যাগের চাহিদাও। ফিলিপাইনের লকডাউনে তেমন কড়াকড়ি না থাকায়
প্রয়োজনে প্রতিদিনই ঘর থেকে বের হচ্ছেন মানুষ, সাথে প্রায় প্রত্যেকেই বহন করছেন এমন ব্যাগ। বাসা থেকে বের হলেই মাস্ক, তোয়ালে, স্যানিটাইজার এগুলো সাথে রাখি, কারণ সবসময় ভয়ে থাকি কারোর স্পর্শে না আবার করোনায় আক্রান্ত হয়েছে। আমি বাইকে করে পণ্য সরবরাহ করি, বিভিন্ন জায়গায় যেতে হয়, তাই ব্যাগ সাথেই রাখি, একটু পরপরই অ্যালকোহল দিয়ে স্প্রে করি। এছাড়া দিনের বেশিরভাগ সময় বাইরে থাকা নিরাপত্তা কর্মী বা চিকিৎসকদেরও বদলেছে অভ্যাস। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারে সাথে রাখছেন ব্যাগ। এই অঞ্চলে ট্রাফিক কমান্ডার হিসেবে কাজ করছি। সারাদিনে বিভিন্ন জনের সাথে কথা বলতে হয়, তাই নিজের সুরক্ষায় সবকিছুই সাথে রাখি। গ্রামে গ্রামে ঘুরে চিকিৎসা দিতে হয়, তাই শারীরিক সক্ষমতা বাড়াতে ভিটামিন সি থেকে শুরু করে প্রয়োজনীয় সব নিজের কাছেই রাখি। ফিলিপাইনে এখনও মহামারীর রূপ না নিলেও প্রতিদিনই বাড়ছে সংক্রমণ আর মৃত্যুহার, তাই বাড়তি সতর্ক সবাই। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারতের 17 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। গতকাল এই ঘোষণা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তৃতীয় দফায় 14 দিন অর্থাৎ 17 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। সোমবার থেকে শর্ত সাপেক্ষে একাধিক ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে কূটনৈতিক গ্রিন জোন এবং সংক্রমণ কিছুটা কম এমন অরেঞ্জ ও রেড জোনে শর্ত সাপেক্ষে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। তবে রেড জোনের ব্যাপারে এখনও প্রশ্নবিদ্ধ সরকার। প্রত্যেক রাজ্যেই বহাল রাত্রিকালীন কারফিউ। 60 ব্যক্তি, শিশু এবং অন্তঃসত্ত্বা নারীদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। বন্ধ সব ধরনের যান চলাচলও। ভারতে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 1200-র বেশি, আক্রান্ত 37,000-এর অধিক মানুষ। কেন্দ্র সরকার নে আজ 2 হফতে করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় কেন্দ্রীয় সরকার আরও 2 সপ্তাহের জন্য বাড়িয়েছে লকডাউনের সময়সীমা। তবে অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে গ্রিন ও অরেঞ্জ জোনে শিথিল করা হয়েছে বিধিনিষেধ। যে কোনো মূল্যে প্রাণঘাতী এই মহামারীকে আমরা হারাতে চাই। এবারে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 2022 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং কাতারের সাবেক ফুটবলার আদিল খামিশ। করোনা মহামারীর প্রাদুর্ভাবে পিছিয়েছে অলিম্পিক, ইউরো সহ স্থগিত ক্রীড়াঙ্গনের বড় বড় সব আসর। এমন সময় করোনা হানা দিল 2022 কাতার বিশ্বকাপেও করোনা পজিটিভ হয়েছেন কাতারের সাবেক ফুটবলার এবং 2022 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আদিল খামিশ। মাত্র 18 বছর বয়সে কাতারের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবল সার্কিটে পা রাখেন খামিশ। দেশের হয়ে 53 ম্যাচে 18 গোল করা 54 বছর বয়সী খামিশকে আসন্ন বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করে আয়োজক কমিটি। দর্শক, করোনা আপডেট শেষ করব, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন 2,39,000-এর বেশি মানুষ, আক্রান্ত 34 লাখ ছাড়িয়েছে, নতুনভাবে সংক্রমিত 94,000-এর বেশি, একদিনে মারা গেছেন 5,500-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে 65,700-এর বেশি মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে, নতুনভাবে সংক্রমিত 36,000-এরও বেশি মানুষ, মোট আক্রান্ত 11,31,000-এর বেশি, একদিনে প্রাণহানি প্রায় 1900। ব্রিটেনে প্রাণহানির সংখ্যা এখন 27,500-এর উপর, একদিনে মারা গেছেন 739 জন, আক্রান্তের সংখ্যা 1,77,000-এর বেশি, নতুনভাবে সংক্রমিত 6,000-এরও বেশি। স্পেনে প্রাণহানি প্রায় 25,000-এর কাছাকাছি, আক্রান্ত 2,43,000 ছুঁই, নতুন সংক্রমিত 3,500-এর বেশি, একদিনে 281 জনের প্রাণহানি। ইটালিতে একদিনে মারা গেলেন 269 জন, মোট প্রাণহানি 28,000-এরও বেশি, আক্রান্ত 2,07,400-র বেশি, নতুনভাবে শনাক্ত প্রায় 2,000। ফ্রান্সে মৃতের সংখ্যা প্রায় 24,600, একদিনে মারা গেছেন 218 জন, মোট আক্রান্ত 1,67,000-এরও উপর। দর্শক, এই ছিল করোনা আপডেটের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।